আজ আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। ওকে, দেখা যাক প্রথম এমসিকিউ কি বলেছে। আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল হলো অপশন এ দিয়েছে তুলনামূলক বিবরণী, অপশন বি সাধারণ আকৃতির বিবরণী, অপশন সি নগদ প্রবাহের বিবরণী, অপশন ডি উল্লেখিত সবগুলি। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি উল্লেখিত সবগুলি। এরপরের প্রশ্ন আছে, দুই বা ততোধিক হিসাবকালে লাভ ক্ষতি বিবরণী এবং উদ্বত্ত পত্রের মধ্যে তুলনা করতে কোন বিবরণী প্রস্তুত করা হয়? উত্তর হবে এক্ষেত্রে তুলনামূলক বিবরণী, অপশন বি। এরপর তিনেরটা কি বলেছে, একাধিক হিসাবকালে রেভিনিউ ও খরচের হ্রাস বৃদ্ধি বিশ্লেষণের জন্য প্রস্তুত করা হয়। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি তুলনামূলক আয় বিবরণী। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি তুলনামূলক আয় বিবরণী। ওকে, এরপরেরটা চারেরটা কি বলেছে, তুলনামূলক আয় বিবরণীর শতকরা পরিবর্তন নির্ণয়ের সময় তাকে ভিত্তি হিসাবে ধরা হয়। এক্ষেত্রে অপশন হবে অপশন এ তুলনামূলক আয় বিবরণীর শতকরা পরিবর্তন নির্ণয়ের সময় তাকে ভিত্তি হিসাবে ধরা হয়। অ্যান্সার হবে অপশন এ। সাধারণ আকৃতি বিবরণীকে কয় ভাগে ভাগ করা যায়? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ দুই ভাগে। এরপরেরটা, সাধারণ আকৃতির উদ্বত্ত পত্রে মোট সম্পত্তি বা মোট দায়কে কত শতাংশ ধরে অন্যান্য সম্পত্তি ও দায়ের অঙ্ককে শতকরা হারে প্রকাশ করা হয়? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ 100%। এরপরেরটা সাতেরটা, সাধারণ আকৃতির আয় বিবরণীতে কাকে ভিত্তি ধরে অন্যান্য বিষয়গুলির শতকরা হার প্রকাশ করা হয়? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি নিট বিক্রয়। এরপরেরটা আটেরটা, কোনটি আর্থিক বিবরণীর কৌশল নয়? এক্ষেত্রে দেখো অপশন দিয়েছে নগদ প্রবাহ বিবরণী, ব্যাংক বিলকরণ বিবরণী, সাধারণ আকৃতির বিবরণী, তুলনামূলক বিবরণী। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি ব্যাংক মিলকরণ বিবরণী। অপশন বি ব্যাংক মিলকরণ বিবরণী, যেটা আর্থিক বিবরণী কৌশল নয়। ওকে, এরপরে নয়েরটা, তুলনামূলক উদ্বত্ত পত্রে কতগুলি ঘর থাকে? অ্যান্সার হবে অপশন ডি 6টি। দশেরটা, একাধিক হিসাবকালে সম্পত্তি ও দায়গুলি জেড সহ হ্রাস বা বৃদ্ধি কার মাধ্যমে দেখানো হয়? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ তুলনামূলক উদ্বত্ত পত্র। ঠিক আছে, এরপর 11টা, আর্থিক বিবরণী বিশ্লেষণের কোন কৌশলগুলির অধীনে 100% একটি ভিত্তি হিসাবে নেওয়া হয় এবং অন্যান্য সমস্ত সম্পর্কের মূল্য হিসাবে তাদের ভিত্তির শতাংশ হিসাবে প্রকাশ করা হয়? এক্ষেত্রে অ্যান্সার হবে সাধারণ আকৃতি বিবরণী, অপশন ডি। এরপরেরটা, সাধারণ আকৃতির লাভ ক্ষতির বিবরণীতে দেখো এখানের মধ্যে যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন এ কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ এর অঙ্ককে 100 সমান বলে ধরা হয়। এক্ষেত্রে অপশন এ রাইট অ্যান্সার। ওকে, এরপর 13টা কি বলেছে, সাধারণ আকৃতির উদ্বত্ত পত্র প্রস্তুতের সময় উদ্বত্ত পত্রের প্রতিটি বিষয়কে কার উপর শতকরা হারে প্রকাশ করা হয়? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি মোট সম্পত্তি। আমরা প্রত্যেকে জানি মোট সম্পত্তিকে বা মোট লাইবিলিটি অর্থাৎ মোট দায়কে বেস করে করা হয়। যেহেতু এখানে মধ্যে অপশন দিয়েছে মোট সম্পত্তি, তাই অ্যান্সারটা হবে কিন্তু মোট সম্পত্তি। কখনোই কিন্তু চলতি সম্পত্তি, অচলিত সম্পত্তি বা অচলিত দায়টা হবে না। ঠিক আছে, এরপর 14টা, একই শিল্পের অন্তর্গত একটি প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের তুলনাকে বলা হয় আন্তঃ প্রতিষ্ঠান তুলনা। আন্তঃ প্রতিষ্ঠান তুলনা, অপশন বি আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি? এর মধ্যে দেখো লেখা আছে নগদান বই, রেওয়া মিল, গতি প্রকৃতি বিশ্লেষণ, ওপরে সবকটি। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি গতি প্রকৃতি বিশ্লেষণ। 15টা হবে অপশন সি। 16টা, একই প্রতিষ্ঠানের দুই বা ততোধিক বছরের আর্থিক বিবরণী বিশ্লেষণকে বলা হয় অন্ত প্রতিষ্ঠান, ইন্ট্রাফার্ম। ইন্ট্রাফার্ম, অপশন বি। অপশন বি, অপশন বি কি হবে অন্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, 16টা হচ্ছে বি। 17টা,
তুলনামূলক বিবরণীর এই বিশ্লেষণ ড্যাশ বিশ্লেষণ নামে পরিচিত। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি, অনুভূমিক। ঠিক আছে, এরপর 18টা সাধারণ আকৃতির বিবরণী প্রস্তুত করা হয় অপশন বি, শতকরা হারে। অপশন বি, শতকরা হারে। 19টা কি বলেছে? সাধারণ আকৃতির লাভ ক্ষতির বিবরণীতে ড্যাশ এর মানকে 100 অঙ্কের সমান বলে ধরা হয়। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ, কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ। অপশন এ। এরপরেরটা একটা অঙ্ক দিয়েছে 20টা, একটু বুঝে নেব। দেখো লেখা আছে রেভিনিউ ফ্রম অপারেশনস 2022-23 জিজ্ঞাসা চিহ্ন, 2023-24 জিজ্ঞাসা চিহ্ন, অ্যাবসলিউট চেঞ্জ 40,000, পার্সেন্টেজ চেঞ্জ দিয়েছে 25। ওকে, দেখো এটা করবো কিভাবে, এটা কথা আজ থেকেই মনে রেখে দেবে। অ্যাবসলিউট চেঞ্জটাকে কি ধরবে সবসময়তে? দেখো একটা বিষয় আমি বলে দিচ্ছি। ওকে, দেখো মন দেও কথাটা। 2022-23 আমরা কি জানি? 2022-23 হচ্ছে প্রিভিয়াস ইয়ার, 2023-24 হচ্ছে কারেন্ট ইয়ার। আর অ্যাবসলিউট চেঞ্জ কার বেসিসে করা হয়ে থাকে? প্রিভিয়াস ইয়ারের বেসিসে করা হয়ে থাকে। যেটা প্রিভিয়াস ইয়ার সেটাকে সবসময় কত ধরবো? 100। তাহলে এখানে প্রিভিয়াস ইয়ারটা কত ধরলাম? 100। ঠিক আছে, অ্যাবসলিউট চেঞ্জের ঘরে, অ্যাবসলিউট চেঞ্জের ঘরে সবসময়তে বসাবে যেটা পার্সেন্টেজ চেঞ্জ আছে। তার মানে পার্সেন্টেজ কত আছে? 25। তাহলে বসিয়ে দেবো 25। ওকে, আচ্ছা এইবার প্লিজ বোঝো, অ্যাবসলিউট চেঞ্জটা হচ্ছে কিসে এসছে? পজিটিভ ফিগার। কি করে বুঝলাম? কারণ পার্সেন্টেজ চেঞ্জটাও কিন্তু পজিটিভ ফিগারে আছে, তাই আমরা বুঝলাম যে অ্যাবসলিউট চেঞ্জ যেটা আছে সেটাও কিন্তু পজিটিভ ফিগারেই আছে। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট বোঝা গেছে আশা করি। এরপর 2023-24, আচ্ছা 2023-24-এ যদি 125 থাকে তবেই না অ্যাবসলিউট চেঞ্জটা 25 হয়েছে, কারণ 125 মাইনাস 100 করলেই তো অ্যাবসলিউট চেঞ্জে 25 বসাতে পারি। তার মানে আমরা উপরে বুঝতে পারলাম যে 2022-23 প্রিভিয়াস ইয়ার আছে, সব সময়তে সেটাকে আমাদের ধরতে হবে কোনটা? 2022-23 সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার, 2023-24 হচ্ছে কারেন্ট ইয়ার। যে দুটো ভ্যালু কিন্তু দেওয়া নেই। আমি কি বললাম? অ্যাবসলিউট চেঞ্জের মাথায় কোনটা বসাবো সবসময়তে? পার্সেন্টেজ চেঞ্জ যা আছে, অর্থাৎ পার্সেন্টেজ যেখানে কত আছে? 25, পজিটিভ ফিগার। আমার কিন্তু ফিগারটা মাথায় রাখতে হবে এটা পজিটিভ কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে পজিটিভ ফিগার বসিয়ে দিলাম কত? 25, মাথায় বসিয়ে দিলাম অ্যাবসলিউট চেঞ্জে। আর আমি কি বললাম? প্রিভিয়াস ইয়ারে বসাবো সব সময় ধরবো 100। ঠিক আছে, আর কারেন্ট ইয়ারটা বসাবো কত? 100 প্লাস 25। কেন প্লাস 25 করলাম? তার কারণ এটা পজিটিভ ফিগারের 25টা, তাই কিন্তু প্লাস 25 করে কত পেলাম? 125। সেই 125টা বসালাম কোথায়? 2023-24 ঘরটা, অর্থাৎ কারেন্ট ইয়ারের ঘরটা বসালাম। এইটা কিন্তু ভুল করলে চলবে না। আমি কি আবারও এই জায়গাটা বোঝাচ্ছি, 2022-23 কিন্তু প্রিভিয়াস ইয়ার, যেটাকে আমি 100 ধরলাম। অ্যাবসলিউট চেঞ্জে বসাবো কোনটা? যেটা পার্সেন্টেজ চেঞ্জে আছে, অর্থাৎ 25 যেটা আছে আমি কিন্তু সেটাই বসাবো। অ্যাবসলিউট চেঞ্জের মাত্রায় 25 বসিয়ে দিয়েছি। আর 2023-24-এ কি বসাবো? দেখো পার্সেন্টেজ চেঞ্জ পজিটিভ ফিগারে আছে, মানে অ্যাবসলিউট চেঞ্জটা পজিটিভ ফিগারে, তার মানে 2023-24টা পজিটিভ ফিগারই আছে। সরি, পজিটিভ ফিগার বলছি তোমাকে, মানে 100 প্লাস 25 হবে। তার মানে 100 প্লাস 25 হয়ে এসছে কত? 125। আর 2023-24-এ বছরে কত? 125। এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এইবার বার করবো 2022-23টা বার করবো। আচ্ছা দেখো, প্রথমে 2022-23টা করছি। দেখো তাহলে বসলাম কত? 40,000। অ্যাবসলিউট চেঞ্জ বসালাম 2000। অ্যাবসলিউট চেঞ্জটা যে আছে 40,000 সেটা বসিয়ে দিলাম। অ্যাবসলিউট চেঞ্জ 40,000 বসিয়ে দিয়েছি, ইনটু অ্যাবসলিউট চেঞ্জের ভ্যালু কত? মাথায় লেখা আছে 25, তাহলে ডিভাইডেড বাই 25 বসিয়ে দিয়েছি, ইনটু 100। কারণ কি বার করছি আমি? কারেন্ট ইয়ারটা বার করছি। দেখো কারেন্ট ইয়ারের মানে দেখো 100 লেখা আছে, তাহলে বসিয়ে দিলাম ইনটু 100। তাহলে পেলাম কত? 1,60,000। ঠিক আছে, 1,60,000। দেখো যদি আমি বলি এইটা আর করার প্রয়োজনীয়তা নেই, দেখো করো 1,60,000 এসে গেছে। দেখো এই অপশন গুলোর মধ্যে যদি খেয়াল করো, অপশন সিতে 1,60,000 টাকা আছে। আমি এক কথা বলে দিতে পারি এটাই অ্যান্সার, কারণ 1,60,000 তো প্রথমেরটার কোথাও নেই, তবে বলতেই পারি 1,60,000 অ্যান্সার। ঠিক আছে, যদিও আমি তোমাকে 2023-24টা করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো 2023-24টা প্রথম থেকে করে দেখাচ্ছি, 2022-23টা দেখালাম, 2023-24 খেয়াল করো। তাহলে কি বললাম? 40,000 বসিয়ে দিলাম। অ্যাবসলিউট চেঞ্জ কত আছে? 25, ডিভাইডেড 25 বসিয়ে দিলাম। উপরে কত আছে? 2023-24-এর মাত্র 125, 125 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এলো কত? 2 লক্ষ। তাহলে অ্যান্সার কত হলো? অপশন সি, 1,60,000 আর 2 লক্ষ। ঠিক আছে, এরপর 21-এরটা কি বলেছে? 2023-24 খ্রিস্টাব্দে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ হলো 5,000। 2024 খ্রিস্টাব্দে শূন্য হলে শতকরা পরিবর্তনের হার হবে
জিজ্ঞাসা চিহ্ন করেছে, তাই তো, বা ড্যাশ মেরেছে। কত বলেছে? 5%, 20%, 50%, 100%। এই চিন্তা করো, সোজা জিনিস ভাবো। 21-এর অঙ্কটা দেখো, পাশে করাচ্ছি। 2023-এতে কত বলেছিল? 5,000। 2024-এতে কিছু বলেনি, মানে নীল আছে। অ্যাবসোলুট চেঞ্জ কি হবে? কিছুই হচ্ছে না, তার মানে বসছে কত? 5,000। তাহলে পার্সেন্টেজ চেঞ্জটা কত হবে? 5,000 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 100, তাহলে আসছে কত? 100%। দেখো আনসার কত হবে? অপশন ডি। ওকে, দেখে নিলাম আমরা, ঠিক আছে। ওকে, এর পরেরটাই আসছি। 22-এরটা কি বলেছে? রেভিনিউ ফর অপারেশনস প্রিভিয়াস ইয়ার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে 23-24, অর্থাৎ কারেন্ট ইয়ার দিয়েছে 3,00,000 টাকা। অ্যাবসোলুট চেঞ্জ জিজ্ঞাসা চিহ্ন, পার্সেন্টেজ কত দিয়েছে? 50। আমি এই সব তোমায় বললাম কি, অ্যাবসোলুট চেঞ্জ বসাবো কত? 50। কারণ এখানে 50 কেন বসাচ্ছি? কারণ আমরা পার্সেন্টেজ চেঞ্জ 50 আছে, একটু আগে 20 করে শিখিয়েছি। পার্সেন্টেজ চেঞ্জ যা থাকবে অ্যাবসোলুট চেঞ্জে তাই বসিয়ে দেবো, 50 বসিয়ে দিয়েছি। এইবার একটা চিন্তা করো, আমি এটা কত ধরতে বলি সবসময়তে? প্রিভিয়াস ইয়ারটা ধরতে বলেছি 100, তার মানে নিশ্চয়ই এটা আছে 150। 150 থেকে 100 বাদ দিলে তবেই আসছে 50, তাই তো। একদম ইজি জিনিস, বুঝে নেবে, ঠিক আছে। চলো এরপর বার করছি 2022-23-এরটা। দেখো 2022-23 অর্থাৎ প্রিভিয়াস ইয়ারটা বার করছি, দেখে নাও। আমি ভ্যালু কিসের জানি? এই ক্ষেত্রে 23-24 ভ্যালু জানি। 23-24 মান কত? 150 দেখতে পাচ্ছি, তাই তো। দেখো 3,00,000 ইন্টু, বার করছে কি প্রথমে প্রিভিয়াস ইয়ার 2022-23 ভ্যালু কত? 100 দেখতে পাচ্ছি, 100 দিয়ে গুণ করবো। আর 3,00,000 সমান কত জানি? 150, 150 দিয়ে ভাগ করবো, তাই পাচ্ছি কত? দেখে নাও, 3,00,000 ইন্টু 100 ভাজিতক 150, পাচ্ছি দেখো 2,00,000 টাকা পাচ্ছি। তাহলে বসিয়ে দিলাম কত? দেখো 2,00,000। তাহলে প্রিভিয়াস ইয়ারটা দাঁড়ালো কত? 2,00,000। দেখে নাও তো, ফার্স্টের ঘরটা 2,00,000 কোন কোন অপশন আছে? অপশনে 2,00,000 আছে? নেই, মানে এটা হবে না। বি এরটা 1,00,000 আছে, মানে 2,00,000 নেই, তার মানে বি এরটাও হবে না। অপশন সি দেখতে পাচ্ছি কত আছে? 2,00,000 আছে, বসিয়ে দিতে পারি। দেখো অপশন সি তে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ অপশন ডি তে আছে কত? 4,00,000। তারপরেও আরেকটা জিনিস খেয়াল করে নাও, অ্যাবসোলুট চেঞ্জটা আমি করে দেখালাম না, তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাবসোলুট চেঞ্জটা কিভাবে হচ্ছে। আমি এক কথাই বলে দিতে পারি অপশন সি টা ক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। যেহেতু 2,00,000 টাকা আর কোথাও নেই অপশনে প্রথমেতে, তাই বলতে পারি যে 2,00,000টাই অ্যান্সার। 2,00,000 যেটা আছে অর্থাৎ অপশন সি টা, এটা রাইট অ্যান্সার হচ্ছে। তবে আমি দেখিয়ে দিচ্ছি তো একটা জিনিস, দেখে নাও অ্যাবসোলুট চেঞ্জটা কি করে বার করছিল। 3,00,000 অ্যাবসোলুট চেঞ্জের ভ্যালু দেখতে পাচ্ছি 50, তাহলে ওপরে বসাবো 50, নিচে বসাবো 150। তাহলে কত আসছে দেখে নাও, 3,00,000 ইন্টু 50 ভাজিতক 150 আসছে কত? 1,00,000। দেখো এসছে অ্যান্সার 2,00,000, 1,00,000, ঠিক আছে। অপশন সি রাইট অ্যান্সার। ওকে, এরপর এটা সেম অঙ্ক 23 সালে আছে। রেভিনিউ ফ্রম অপারেশনস 2022-23-এ জিজ্ঞাসা চিহ্ন, 2023-24-এ জিজ্ঞাসা চিহ্ন, 2000, সরি, এরপর আছে অ্যাবসোলুট চেঞ্জ 50 আর নেগেটিভ ফিগার, পার্সেন্টেজ চেঞ্জ আছে, পার্সেন্টেজ চেঞ্জ নেগেটিভ ফিগার। ওকে, দেখেন ওটা করবো কিভাবে। ওকে ফাইন, দেখো ওখানে স্ক্রিনে দেখো রেভিনিউ ফর অপারেশনস 22-23 অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কত কি আছে? জিজ্ঞাসা চিহ্ন। আমি কি বলেছি সবসময়তে? প্রিভিয়াস ইয়ার কত ধরবো? 100 ধরে নেবো। ওকে ফাইন, এরপর অ্যাবসোলুট চেঞ্জটা আমি কি বলেছি? পার্সেন্টেজ যা আছে তাই বসাবো। এখানে কত আছে? 20, বসালাম 20, কিন্তু এই 20টা কিসে আছে? নেগেটিভে ভাবো, ঠিক আছে, নেগেটিভে আছে, ঠিক আছে। একদম ইজিলি ওটা ভাবো। আচ্ছা এই 20টা মাইনাস ফিগারে আছে, সরি, আস্তে আস্তে, 22-23 আমি কি বললাম আবারও বোঝাচ্ছি, 22 অর্থাৎ প্রিভিয়াস ইয়ারটা কত আছে? ধরলাম কত? 100। 100 চেঞ্জে বসাচ্ছি কত? সব সময়তে কি বলেছি? পার্সেন্টেজ চেঞ্জ যা থাকবে সেটাই বসাবো। কত? 20 বসিয়ে দিয়েছি। এইবার একটা জিনিস খেয়াল করবে, বারবার মাথায় ঢুকিয়ে নাও, যদি নেগেটিভ ফিগার থাকে তাহলে তার মানে এই যে 2023-24 অর্থাৎ কারেন্ট ইয়ারটা, এটা 80 বসবে। কেন 80 বসবে? নেগেটিভ ফিগার আছে, তার কারণ একটা জিনিস ভুলে যাও, একটা জিনিস মনে করে নাও এখান থেকে, যে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে যা আছে তার সঙ্গে পজিটিভ সাইড তখনই যোগ করব যদি অ্যাবসোলুট চেঞ্জটা এবং পার্সেন্টেজ চেঞ্জটা পজিটিভ ফিগার চোখে পড়ে তবেই। যদি নেগেটিভ ফিগার থাকে কিন্তু বাদ দেবো। দেখো এখানে নেগেটিভ ফিগার আছে তো, তাহলে বাদ দেবো, 20 বাদ দিয়ে দেবো। তাহলে 100 থেকে 20 বাদ দিলাম। তাহলে আগেরটা কেন, আগেরটা ক্ষেত্রে অর্থাৎ 20 যখন অঙ্কটা করছিলাম
100 থেকে 25 যোগ করেছিলাম, তার কারণ অ্যাবসলিউট চেঞ্জটা এবং পার্সেন্টেজ চেঞ্জটা পজিটিভ ফিগারে ছিল, কিন্তু অ্যাবসলিউট চেঞ্জ এবং পার্সেন্টেজ চেঞ্জ এক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফিগারে আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবতে হবে এটা কিভাবে করবো, নেগেটিভ ফিগারে, তাই তো? তার মানে কি হচ্ছে, এই নেগেটিভ ফিগারে আছে মানে বিয়োগ। ঠিক আছে, তার মানে কি করলাম, প্রিভিয়াস ইয়ার কত 100, তার থেকে কি করব 20 মাইনাস করবো, মানে এলো কত 80। এটা কি হলো 2023-24 ভ্যালু। ঠিক আছে, তাহলে 100 80 20 ভ্যালু লিখে ফেললাম। এরপরে আমি দেখতে পাচ্ছি অ্যাবসলিউট চেঞ্জটা কত 20 দেখতে পাচ্ছি। এইবার খেয়াল করো, এ দেখো পাশে করে দিয়েছিলাম, তাহলে কি বার করছি আমি, সরি দাঁড়াও এখান থেকে করে দিই পাশেতে। দেখো, এ দেখো 23 সালেরটা পাশে করেছি, 2022-23-এরটা দেখো পাশেরটা খেয়াল করো, 22-23 কি করেছি 50,000, এই 50,000 সমান কত দেখতে পাচ্ছি 20, তাহলে 20 তে ভাগ করেছি। কিসে যাবো 2022-23-এরটা কত আছে ভ্যালু দেখতে পাচ্ছি 100, তাহলে 100 দিয়ে গুণ করলাম, তাহলে এলো কত 2,50,000। এরপরটা 23-24-এরটা 50,000 লিখে দিলাম, ভ্যালু কত 50,000 20 দেখতে পাচ্ছি, বসিয়ে দিলাম। 23-24 ভ্যালু কত 80, বসিয়ে দিয়েছি ওপরে, পেলাম কত 2 লক্ষ টাকা, 2,50,000 আর 2 লক্ষ অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অপশন এটা হবে রাইট অ্যান্সার। ওকে, এরপরেরটা 24-এরটা কি আছে, টোটাল অ্যাসেট দিয়ে দিয়েছে 22-23-এ 12 লক্ষ টাকা, আর 23-24-এ দিয়েছে কত 15 লক্ষ টাকা, আর কি দিয়েছে পার্সেন্টেজ চেঞ্জ অফ ব্যালেন্স শিট টোটাল। ওকে, দেখো কিছুই নেই, কিছুই তো বলেনি ভ্যালু, তার মানে এটা কত হবে, সবসময় তো এটা সবসময় 100 ধরতে হয় না, আমরা তো জানি এটাকে সবসময় 100% ধরতে হয়, বসিয়ে দেবো অপশন, তাহলে অপশন ডি টা রাইট অ্যান্সার আমার এখানে। দেখেছো কনসেপ্টটা কত ঘোরাচ্ছে এই ক্ষেত্রে, তাহলে 24-এর অ্যান্সার কত হবে 100%, 100%। ওকে, আমরা তো জানি প্রত্যেকে যে পার্সেন্টেজ সবসময় টোটাল সেটা ধরতে গেলে সবসময় 100%, তো অ্যান্সার কত হবে 100%। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো কি বলেছে, স্তম্ভ বেলানো, স্তম্ভ একের সাথে দুই একটা মিলিয়ে দেখো। দেখো স্তম্ভ মানে কি বলেছে, টুলস ফর ফিনান্সিয়াল অ্যানালাইসিস প্রথমে দিয়েছে, এটা কার সাথে যাবে, একেরটা যাবে অপশন সি, একেরটা যাবে অপশন সি এর সাথে, একেরটা যাবে অপশন সি এর সাথে। ঠিক আছে, তাহলে একেরটা কি হলো আমি পাশে লিখে দিচ্ছি দাঁড়াও, একেরটা হচ্ছে, একেরটা হচ্ছে মানে টুলস, টুলস যেটা আছে এটা কার সাথে হচ্ছে, একেরটা হবে অপশন সি এর সাথে, এইটা একের সাথে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো টুলসটা আমি তীর মেরে দিচ্ছি একেরটা, দাঁড়াও ওয়েট করো এখানে বুঝতে পারবে না, তাহলে একেরটা হলো এইটা এক। ওকে, এর পরেরটা দুয়েরটা, দুয়েরটা হচ্ছে অপশন এ কম্পারেটিভ স্টেটমেন্ট টাইম সিরিজ অ্যানালাইসিস, এটা হচ্ছে দুই। ব্যালেন্স শিট, রোমান ব্যালেন্স শিটটা হচ্ছে তোমার যাবে অপশন ডি এর সাথে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি বললাম তাহলে তিন। ওকে, এরপর কমন সাইজ স্টেটমেন্টস, কমন সাইজ স্টেটমেন্টটা যাবে ভার্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এটা চারের সঙ্গে, তার মানে 1 2 3 4 দেখে নিলাম, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে অপশন সি, একেরটা সি, দুয়েরটা এ, তিনেরটা ডি, চারেরটা বি। ওকে, এরপর 26-এরটা কি বলেছে, বিবৃতি দিয়েছে, তুলনামূলক উদ্বর্তপত্র হলো একটি উলম্ব বিশ্লেষণ, তুলনামূলক বিবরণীর মাধ্যমে 2 বা ততোধিক বছরের সম্পত্তি ও দায়ের প্রতিটি বিষয় পাশাপাশি বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে এরটা সঠিক নয়, কিন্তু আর বি এরটা মানে আর এরটা সঠিক। ঠিক আছে, বিবৃতি মানে এটা, রিজন মানে কারণটা, ঠিক আছে কারণটা সঠিক। ঠিক আছে, 27-এরটা তুলনামূলক আয় বিবরণী হলো একটি অনুভূমিক বিশ্লেষণ, কারণ তুলনামূলক আয় বিবরণীতে 2 বা ততোধিক বছর রেভিনিউ খরচ অনুভূমিক ভাবে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এ একটা রাইট অ্যান্সার। ওকে, এরপরটা বিবৃতি কি বলেছে, সাধারণ আকৃতি উদ্বর্তপত্র হলো উদ্বর্তপত্রের অনুভূমিক বিশ্লেষণ, কারণ সাধারণ আকৃতি উদ্বর্তপত্রে মোট সম্পত্তি ও মোট দায়ের 1% ধরে অন্যান্য সম্পত্তি ও দায়গুলিকে তাদের অনুপাত অনুসারে শতকরা হারে প্রকাশ করা হয়। এক্ষেত্রেও কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন ডি এরটা, এ সঠিক নয় কিন্তু আর সঠিক, অর্থাৎ কারণটা সঠিক। ওকে, এরপর 29-এরটা কি বলেছে, বিবৃতি দিয়েছে, সাধারণ আকৃতির আয় বিবরণী হলো আয় বিবরণীর একটি উলম্ব বিশ্লেষণ, কারণ সাধারণ আকৃতির আয় বিবরণীতে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউকে 100 ধরে আয় বিবরণীর অন্যান্য বিষয়গুলির অঙ্ককে শতকরা হারে প্রকাশ করা হয়। এক্ষেত্রে অপশনটা কিন্তু এরটা হবে, এ এন্ড আর উভয় সঠিক, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। ওকে, এরপরটা 30-এরটা কি বলেছে, পার্টিকুলার্স ঘর দিয়েছে, নোট নাম্বার দিয়েছে, প্রিভিয়াস কারেন্ট ইয়ার দিয়েছে, অ্যাপ্লিকেশন, আজকে কি
পার্সেন্টেজ চেঞ্জ, আমরা প্রত্যেকে জানি প্লাস পার্সেন্টেজ চেঞ্জ, অপশন সি রাইট অ্যান্সার। এরপর 31 কি বলেছে, নিচের তথ্যগুলি সত্য না মিথ্যা বিবেচনা করে সঠিক বিকল্প উত্তর নির্বাচন করো। দেখো, এক একটা সত্য, দুই একটা মিথ্যা, তিনেরটা মিথ্যা, চারেরটা মিথ্যা, এক্ষেত্রে কিন্তু অপশন সি টা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরেরটা 32 নিচের তথ্যগুলি থেকে সত্য মিথ্যা আলোচনা করো। দেখো এক একটা কি আছে, আর্থিক বিবরণী বিশ্লেষণের তুলনামূলক বিবরণী হলো গতিশীল বিশ্লেষণ, এটা সত্য। তুলনামূলক উদ্বর্তপত্র প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করে, এটাও মিথ্যা। নগদ প্রবাহ বিবরণী হলো আর্থিক বিবরণী বিশ্লেষণে একটি হাতিয়ার, এটা সত্য। তুলনামূলক লাভ ক্ষতি বিবরণীতে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা বিশ্লেষণ করা হয়, এটাও কিন্তু সত্য। ওকে, জাস্ট এ মিনিট। সরি, একটু কানেকশনটা প্রবলেম হচ্ছিল, দেখে নাও। যেটা আলোচনা করছিলাম, তাহলে 32 এটা কি হচ্ছে, অপশন ডি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 32 এটা কি বললাম, অপশন ডি একটা হবে। ঠিক আছে, এরপর 33 বলেছে সাধারণ আকৃতির বিবরণী হলো আর্থিক বিবরণীর উলম্ব বিশ্লেষণ, এটা সত্য। তুলনামূলক উদ্বর্তপত্রে একটি প্রতিষ্ঠানের পরিবর্তন সংক্রান্ত প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটা মিথ্যা। সাধারণ আকৃতির বিবরণীতে পূর্ববর্তী হিসাবকালে অঙ্ককে ভিত্তি বছর হিসাবে ধরা হয়, এটা সত্য। তুলনামূলক লাভ ক্ষতি বিবরণীতে একটি বছরের রেভিনিউ ও খরচ বিশ্লেষণ করা হয়, এটি মিথ্যা। তাই অপশন এটা কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সার হবে। ওকে, এরপরটা কি বলেছে, একটি কোম্পানিতে অচলিত সম্পত্তি নন কারেন্ট অ্যাসেট আছে 5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, এর শতকরা পরিবর্তনের হার কত। দেখো করেছি পাশে, অর্থাৎ বৃদ্ধিটা পেয়েছে কত, 5 লক্ষ থেকে 7 লক্ষ, মানে 2 লক্ষ বৃদ্ধি পেয়েছে। দেখো 2 লক্ষ উপরে লিখেছি, কাকে বেস করছিলাম, বেসি আরকে, অর্থাৎ 5 লক্ষ আগে ছিল, 2 লক্ষ ডিভাইডেড বাই 5 লক্ষ ইন্টু 100, তাই এলো কত 40%। ঠিক আছে, অপশন বি ক্ষেত্রে রাইট অ্যান্সার। একটি কোম্পানিতে চলতি দায় 6 লক্ষ থেকে 5 লক্ষ হ্রাস পেল, এর শতকরা পরিবর্তনের হার কত। হ্রাস পেয়েছে, তার মানে কত হবে, এখান থেকে হ্রাস পেলে ভালো করে বুঝে নাও। তাহলে কত হ্রাস পেয়েছে, 1 লক্ষ হ্রাস পেয়েছে, ওপর নিলাম 1 লক্ষ, বেস কত করে 6 লক্ষ, তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 6 লক্ষ ইন্টু 100, তাহলে পেলাম কত 16.67%। রাইট অ্যান্সার তাহলে কত হচ্ছে অপশন এ। ঠিক আছে, 36 প্রতিষ্ঠানে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 8 লক্ষ, কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউর পরতা অর্থাৎ কস্ট অফ রেভিনিউ ফর অপারেটিং সিস্টেম কত বলে দিয়েছে, কার্যনির্বাহের পরতা হয়েছে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 50%। কার্যনির্বাহ ব্যয় 2 লক্ষ টাকা, আয়করের হার 40% হলে
কর ধার্যের পরের মুনাফা কত হবে? একবার রিপিট করে দিই। প্রতিষ্ঠানে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 8 লক্ষ। কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ এর পরতা অর্থাৎ কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন হয়েছে, কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন দেখতে পাচ্ছি বলেছে কার্য 50%, আর অপারেটিং এক্সপেন্সেস 2 লাখ এটা বলে দিয়েছে, আর ট্যাক্স পার্টটা বলছে 40%, তাই তো? তাহলে কর ধার্যের পরের মুনাফা কত হবে? বেঙ্গলি টার্মগুলো ভীষণ ক্রিটিক্যাল। দেখো তাহলে করছি, দেখো কস্ট অফ রেভিনিউ ফর অপারেশনস, ওকে দেখো লিখলাম কত আছে 8 লক্ষ বসিয়ে দিয়েছি, তার উপর কত 50% বলে দিয়েছিল, তো রেভিনিউ এর 50% বলে দিয়েছিল, 50%, তার মানে কি কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন কত 4 লক্ষ। তার মানে আমি এটা বুঝতে পারছি, অ্যাটলিস্ট মনে করো সেলস তোমার হয়েছে 8 লক্ষ টাকা, ঠিক আছে, কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন হয়েছে, কস্ট আছে তোমার 4 লক্ষ টাকা, এন্ড আদার এক্সপেন্স অর্থাৎ হলো অপারেটিং এক্সপেন্সটা হচ্ছে 2 লক্ষ টাকা। তার মানে অ্যাকচুয়ালি প্রফিটটা কত হয়েছে, প্রফিট বিফোর ট্যাক্সটা 2 লক্ষ টাকা। এইবার বলেছে ট্যাক্স হচ্ছে 40%, এটা বলে দিয়েছে। তার মানে এই 2 লক্ষ তোমার প্রফিট বিফোর ট্যাক্স, তার থেকে তুমি ট্যাক্স পার্টটা বাদ দিচ্ছ, 2 লক্ষ ইন্টু 40%, তাহলে এলো কত 1 লক্ষ 20। প্রফিট আফটার ট্যাক্সটা কত এসছে 1,20,000। অপশন সি রাইট অ্যান্সার, ওকে। এরপর 37, প্রতিষ্ঠানে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 4 লক্ষ বলে দিয়েছে। এইবার আর কি বলেছে, অন্যান্য আয় হয়েছে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 25%, এবং যদি প্রতিষ্ঠানে খরচ কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 60% হয়, তাও তবে কর ধার্যের পূর্বে প্রতিষ্ঠানের মুনাফা হবে। দেখো কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 4 লক্ষ জানি, অন্যান্যটা কত বলেছে 25%, তাহলে 4 লক্ষ 25% কত 1 লক্ষ, তাহলে খরচটা কত বলেছে 60% বলে দিয়েছিল না, তার মানে কত 4 লক্ষ 60% মানে 2,40,000, তাহলে প্রফিটটা কত 4 লক্ষ প্লাস 1 লক্ষ মাইনাস 2,40,000, তাহলে এলো কত 2,60,000। তার প্রফিটটা কত 2,60,000। এক্ষেত্রে অপশন এটা রাইট অ্যান্সার, ওকে। এরপরটা 38, একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 20 লক্ষ এবং স্থায়ী সম্পত্তি 8 লক্ষ, মোট সম্পত্তির উপর স্থায়ী সম্পত্তির শতকরা হার কত? এটা জানি, সোজা একদম প্রশ্ন। তাহলে স্থায়ী সম্পত্তি 8 লক্ষ, মোট সম্পত্তি 20 লক্ষ, তাহলে 8 লক্ষ ভাই তো 20 লক্ষ ইন্টু 100, 40%। অপশন বি রাইট অ্যান্সার। যদি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 12 লক্ষ এবং অচলিত সম্পত্তি 9 লক্ষ হয়, তবে মোট সম্পত্তির উপর চলতি সম্পত্তির শতকরা হার কত হবে? দেখো আমরা জানি টোটাল অ্যাসেটটা বলেছে 12 লক্ষ টাকা, তার থেকে নন কারেন্ট অ্যাসেট বলেছে 9 লক্ষ টাকা, তাহলে টোটাল অ্যাসেট থেকে নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ 12 লক্ষ থেকে 9 লক্ষ বাদ দেবো, তাহলে পাচ্ছি 3 লক্ষ। এই দেখো পাশে করেছি, 12 লক্ষ থেকে 9 লক্ষ বাদ দিলাম, তাহলে পেলাম 3 লক্ষ। এবার বলেছে এই চলতি সম্পত্তির উপর মোট সম্পত্তির শতকরা হারটা কত, তাহলে কত 3 লক্ষ ডিভাইডেড বাই 12 লক্ষ ইন্টু 100, 25%, তাহলে বসিয়ে দিলাম অপশন বি রাইট অ্যান্সার। এরপরটা 40টা কি বলে দিয়েছে দেখে নাও। 40টা কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 5 লক্ষ টাকা, মোট লাভের অনুপাত 25%, অপ্রত্যক্ষ খরচ মোট লাভের 10% এবং আয়কর 40% হলে কর ধার্যের পরের মুনাফা কত হবে? ঠিক আছে, চলো এখানে 5টা করে দিই, দেখে নাও একটুখানি। এই 5টা মুছে দিলাম, দিয়ে করে দিই এখানটা, একটু ওয়েট করো মুছে নিই। নেটওয়ার্ক প্রবলেম আজকে অনেকবার হয়ে এসছে, একটুখানি অ্যাডজাস্ট করে নিই ওই ব্যাপারটা, ওকে। চলো দেখে নিই। দেখো 40 এটা তাই তো, দেখো 40 করাচ্ছে। রেভিনিউ ফ্রম অপারেশনস শর্ট ফর্মে লিখছি, রেভিনিউ ফ্রম অপারেশনস কত বলেছে, মানে 5 লক্ষ টাকা বলে দিয়েছে, মানে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ 5 লক্ষ টাকা বলে দিয়েছে। এক্সপেন্সেসটা কত বলে দিয়েছে, এক্সপেন্সেস বলে দিয়েছে 25%, মোট লাভের 25%। ও এটা তো সোজা একদম, তাহলে এক্সপেন্সেসটা হবে, তুমি এটাকে মনে করো 25% হয়ে গেছে মানে লাভ হয়েছে, মানে 75% এক্সপেন্সেস হয়েছে, তাই তো? তার মানে যে মোট লাভের অনুপাত হচ্ছে 25%, তাহলে বাকিটা 75% পড়ে আছে, আর এক্সপেন্সেস 75%, তাহলে কত 5 লক্ষ 75%, তার মানে আসছে কত 3,75,000, ওকে। তা থেকে বাড়িচ্ছে কত 1,25,000, 1,25,000 কি নাম দেবো, গ্রস প্রফিট নাম দাও। তার থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস কত আছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্স বলেছে কত জানি আমরা, ইনডাইরেক্ট এক্সপেন্সটা হচ্ছে 12,500, ওকে 12,500 বসিয়ে দিলাম, বলে দিয়েছে মোট লাভের 10% বলে দিয়েছিল তো। এবার দেখো দেখেছো তো, এটা ভুল করবে না, অপ্রত্যক্ষ খরচ হচ্ছে মোট লাভের 10%, মানে কত মোট লাভ কত 1,25,000, তার 10% মানে কত হচ্ছে 12,500, এটা করলাম না কিন্তু, এই আমরা ভুল করো না 12,500 করতে গেলো ভেবে। এই দেখো বারবার বলছি অপ্রত্যক্ষ খরচে মোট লাভের 10%, মানে কত লাভটা কত ছিল 1,25,000 টাকা,
তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সটা কত হবে? 12,500, ঠিক আছে? কারণ আসছে কত? 1,12,500। তা থেকে ট্যাক্স পার্টটা বাদ দিয়ে দাও। ট্যাক্স পার্ট কত বলেছে? 40%। আসছে কত এটা? 45,000। তার মানে এটা আসছে কত? 67,500। এটা কি? প্রফিট আফটার ট্যাক্স। তাহলে অ্যান্সার কত? 67,500, অপশন বি রাইট অ্যান্সার। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম সাধারণ বইটা। এইবার আমরা আসবো দেবুক কনসার্নেরটা। দেখে নাও পরেরটা করছি। নিম্নলিখিত পক্ষগুলি কোনটি আর্থিক বিবরণীর অভ্যন্তরীণ ব্যবহারকারী? অপশন এ ব্যবস্থাপনা। আর্থিক বিবরণীর বাহ্যিক ব্যবহারকারীগণ হলেন শেয়ার হোল্ডার। এক্ষেত্রে আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত করে নগদ প্রবাহ বিবরণী, উদ্বর্তনপত্র, লাভ ক্ষতি হিসাব। অপশন ডি সবগুলি। চারেরটা, আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রথম পর্যায়টি হলো আর্থিক উপাত্তের শ্রেণীবদ্ধকরণ। পাঁচেরটা, যে পদ্ধতিতে আর্থিক উপাত্তের চরম পরিবর্তন ও শতকরা পরিবর্তন নিরূপণের মাধ্যমে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় তুলনামূলক বিশ্লেষণ। এরপর ছয়টা, যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট আর্থিক উপাত্তকে ভিত্তি হিসাবে ধরে নিয়ে আর্থিক বিবরণীর প্রত্যেকটি উপাত্তের শতকরা হার নিরূপণের মাধ্যমে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় সাধারণ আকারের বিশ্লেষণ। আটেরটা, নিম্নলিখিত কোনটিকে সাধারণ আকারের বিবরণী বিশ্লেষণের সাধারণ ভিত্তি হিসাবে নেওয়া হয়? এটা হবে অপশন বি নিট বিক্রয়। আটেরটা কি বলেছে? মোট সাধারণ আকারে উদ্বর্ত পত্র বিশ্লেষণে নিম্নলিখিত কোনটিকে সাধারণ ভিত্তি হিসাবে নেওয়া হবে? এটা হবে অপশন এ মোট সম্পত্তি। ওকে, আচ্ছা এরপরটা দেখবো। নয়টা কি বলেছে? নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজন হয়? অনুপাত বিশ্লেষণ, নগদ বিবরণী, সাধারণ বিবরণী। অপশন ডি এদের সবগুলি। কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে উদ্বর্ত পত্র, লাভ ক্ষতি বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এদের সবগুলি। অপশন ডি। ওকে, এরপর 11টা, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি? এক্ষেত্রে অপশন হবে অপশন সি এরটা আছে, গতি প্রকৃতি বিশ্লেষণটা। 12টা কি বলেছে? নিম্নলিখিত কোনটি আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার নয়? এটা হবে অপশন বি ব্যাংক বিবরণী। অপশন বি ব্যাংক বিবরণী। ওকে, এরপর 13টা, আর্থিক বিবরণী বিশ্লেষণে কোন হাতিয়ারে 100% মূল ভিত্তি ধরে অন্যান্য সকল সম্পর্কিত আর্থিক পরিমাণগুলিকে মূল ভিত্তির শতাংশ প্রকাশ করা হয়? এক্ষেত্রে হবে অপশন এ সাধারণ আকার বিবরণী। অপশন এ সাধারণ আকার বিবরণী। 14টা, আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় তথ্যাদি তুলনার পর। অপশন সি এরটা, অপশন সি তথ্যাদি তুলনার পর। 15টা কি বলেছে? তুলনামূলক বিবরণীতে কি আছে? দেখো এটা হবে অনুভূমিক বিশ্লেষণও বলে। তুলনামূলক বিবরণীকে অনুভূমিক বিশ্লেষণও বলে। ওকে, অপশন বি রাইট অ্যান্সার। 16টা, একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে কোন কোম্পানির বিভিন্ন আর্থিক উপাদানের তুলনা করার প্রক্রিয়াকে বলা হয় কি? অপশন সি অন্তঃপ্রতিষ্ঠান তুলনাকরণ। 17টা, বেশ কয়েক বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিশ্লেষণ করতে যে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় 17টা হবে অপশন এ অনুভূমিক বিশ্লেষণ। 18টা, কোন নির্দিষ্ট বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিশ্লেষণ করতে যে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় উলম্ব বিশ্লেষণ। ওকে, তারপরেরটা, নিচের কোনটি আর্থিক বিবরণী বিশ্লেষণে সাধারণভাবে ব্যবহৃত হয়? তুলনামূলক বিবরণী, সাধারণ আকার বিবরণী, অনুপাত বিশ্লেষণ। সবকটি অ্যান্সার হবে অপশন ডি। এরপরটা 20টা, একই প্রতিষ্ঠানে 2 বা ততোধিক বছরের আর্থিক বিবরণী তুলনাকরণকে বলা হয় অন্তঃপ্রতিষ্ঠান তুলনা। অপশন এ রাইট অ্যান্সার। আচ্ছা এরপরটা দেখবো এক একটা কি বলেছে। আচ্ছা আমরা সাতটা শেষ করলাম, দেবুক কনসার্ন শেষ করলাম। ওকে, এরপর আমরা করবো রবীন্দ্রটা। দেখা যাক রবীন্দ্রটা কি বলেছে। এক একটা, অনুপাত বলতে বোঝায় অপশন বি দুটি সংখ্যার বা সংখ্যা সমষ্টির মধ্যে সম্পর্ক। আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান মাধ্যম হলো হিসাব সংক্রান্ত অনুপাত। কোনটি আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজন হয়? অনুপাত বিশ্লেষণ, নগদ প্রবাহ বিবরণী, সাধারণ বিবরণী। এক্ষেত্রে অপশন হবে অপশন ডি এরটা। চারেরটা, কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে উদ্বর্ত পত্র হবে, লাভ ক্ষতি বিবরণী হবে, নগদ প্রবাহ হবে। এক্ষেত্রে হবে কি? অপশন ডি এরটা। এদের সবকটি। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি? নকদান বই, রিওমিল, গতি প্রকৃতি বিশ্লেষণ। অপশন সি গতি প্রকৃতি বিশ্লেষণ। ছয়টা, কোন দৃষ্টিভঙ্গিতে আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব একই রকমের? এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপক, কাঁচামাল সরবরাহকারী, উৎপাদনকারী সংস্থা। এদের সবকটি। অপশন ডি এদের সবকটি। কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের শেষে তার আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় উদ্বর্ত পত্র, ব্যালেন্স শিট। অপশন সি এরটা হবে।
8টা দায়ের উপর সম্পত্তির উদ্বত্তপত্র কি বলা হয়? শেয়ার গ্রহীতাদের তহবিল, অপশন সি। উদ্বত্তপত্র থেকে যে বিষয়টি প্রতীয়মান হয় এক্ষেত্রে হবে ব্যবসার তরল অবস্থা, ব্যবসার দায় পরিশোধ ক্ষমতা, অপশন সি। এ এবং বি উভয় দুটোই হয়। 10টা কোন প্রতিষ্ঠানের কোনটি বা কোনগুলি আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়? মুনাফা অর্জনের ক্ষমতা, দীর্ঘকালীন সচ্ছলতা, আর্থিক পরিস্থিতির সব কয়টি? অপশন হবে অপশন সব কয়টি। 11টা হিসাবকারীর মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করার জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করা হয় এটা হবে অপশন সি, ক্রয় বিক্রয় হিসাব। কোন আর্থিক বছর পর্যন্ত কোম্পানি উদ্বত্তপত্র প্রস্তুত করতে সমান্তরাল ব্যবহার করা হতো? এটা হবে অপশন সি, 2013-14। বর্তমানে কত খ্রিস্টাব্দে কোম্পানি আইন অনুযায়ী যাবতীয় কোম্পানির আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয়? অপশন এ, 2013। আর্থিক বিবরণী বিশ্লেষণ ঠিক কোন ধরনের বিশ্লেষণ? অপশন বি, গাণিতিক বিশ্লেষণ। 15টা আর্থিক বিবরণী বিশ্লেষণের মূল উদ্দেশ্য হলো কি? দেখো, প্রতিষ্ঠানের লাভ অর্জনের ক্ষমতা আছে, প্রতিষ্ঠানের কার্যের দক্ষতা নির্ণয়, প্রতিষ্ঠানের সচ্ছলতা, অপশন ডি এদের সবগুলি হবে এটা। ঋণ দেওয়ার আগে ঋণ প্রদানকারী আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কি জানতে চায়? এটা হবে অপশন সি, প্রতিষ্ঠানটি ঋণ নেওয়ার অর্থ যথাসময় ফেরত দিতে পারবে কিনা, অপশন সি। 17টা বিনিয়োগকারীরা যখন কোনো প্রতিষ্ঠানে আর্থিক বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে তখন তারা জানতে চায় যে বিষয়টি, এটা হবে অপশন সি, এ এবং বি উভয়ই এক্ষেত্রে। 18টা কোন বিষয়টি সঠিক না থাকলে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা যায় না? হিসাব সংক্রান্ত তথ্য, হিসাব রক্ষণের পদ্ধতি, বিশ্লেষণের পদ্ধতি, অপশন ডি। অপশন ডি এদের সবগুলি। তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণকে অপর যে নামে অভিহিত করা হয় এটা কি? আন্তঃপ্রতিষ্ঠান হিসাবে, অপশন ডি এদের সবগুলি করা হয় ক্ষেত্রে। সম আকারের আর্থিক বিবরণী বিশ্লেষণের আবার যে নামে অভিহিত করা হয়ে থাকে এক্ষেত্রে হবে অপশন সি, আনুভূমিক বিশ্লেষণ। দায় মাইনাস সম্পত্তি কি হবে? মূলধন বলে শেয়ার করে তহবিল, মালিকের দায়, অপশন ডি এদের সবগুলি বলে। আর্থিক তারল্য কোন প্রতিষ্ঠানের স্বল্পস্থায়ী সচ্ছলতার উপর বিশেষ প্রভাব বিস্তার? অপশন সি একটা। 22 হবে অপশন সি। 23 দেখে নাও। 23 কি হবে? তুলনামূলক ড্যাশ ড্যাশ হলো এক ধরনের সমান্তরাল বিশ্লেষণে যে ক্ষেত্রে দুই বা ততোধিক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক তুলনা করা হয়, ক্ষেত্রে হবে অপশন বি এরটা। 24 আর্থিক বিবরণীকে সম আকারের আর্থিক বিবরণী বলা হয় এই কারণে কোনো একটি নির্দিষ্ট বিষয় বা উপাদানের নিরিখে অন্য বিষয়ের উপাদানের আপেক্ষিক অবস্থা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। ঠিক আছে। 25 হবে তুলনামূলক ধরনের বিশ্লেষণের মাধ্যমে সমান্তরাল বা পাশাপাশি পদ্ধতিতে তথ্যের বিশ্লেষণ করা হয়। 26 কি হবে? ড্যাশ ধরনের বিশ্লেষণের মাধ্যমে আনুভূমিক বা উপর নিচ পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করা, এটা অপশন সি। ড্যাশ বিশ্লেষণের ফলে প্রাপ্ত তথ্যসমূহ শুধুমাত্র শতকরা হিসাব প্রকাশ করা হয়, এক্ষেত্রে হবে সম আকার, অপশন এ। 28 উদ্বত্ত পত্রের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট দিনের ড্যাশ প্রতিফলিত হয়, আর্থিক অবস্থা, অপশন বি। 29 প্রারম্ভিক ও অন্তিম উদ্বত্ত পত্রের মাধ্যমে ড্যাশ সেতুর কাজ করে, লাভ ক্ষতির হিসাব, অপশন এ। দুটি সংখ্যার মধ্যে ড্যাশ সম্পর্কের বহিঃপ্রকাশ হলো অনুপাত, পরিমাণগত, অপশন বি। 31 কোন প্রতিষ্ঠানের একটি হিসাব বছরের আর্থিক সাফল্য বা পারদর্শিতা ড্যাশের মাধ্যমে নির্ণয় করা হয়, অপশন বি, লাভ ক্ষতির বিবরণ। 32 লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করা হয় মূলত ড্যাশ গুলির জের নিয়ে, নামিক হিসাব, অপশন এ। এরপর একটা ম্যাচিং আছে, আর্থিক ফলাফল কার সাথে যাবে? আর্থিক ফলাফল লাভ ক্ষতি বিবরণী, ঠিক আছে। এরপর একটা আর্থিক অবস্থা মানে কি? সি একটা যাবে উদ্বত্ত পত্র এটা। এরপর একটা নগদ অর্থ আদান প্রদান, এটা কার সাথে যাবে? অপশন এ, নগদ প্রবাহ বিবরণী। আর লাস্ট এটা পড়েছে 4। ওকে, তার মানে এটা হবে কি? অপশন এ টা রাইট অ্যান্সার। এরপরটা দেখে নাও, এটা আমি মুখে বলে দিচ্ছি। রিজার্ভ এন্ড সারপ্লাসটা কার সাথে যাবে? শেয়ার হোল্ডার্স ফান্ড। ট্রেড পেবল কার সাথে যাবে? কারেন্ট লাইবিলিটিস। টানজিবল অ্যাসেটস কার সাথে যাবে? নন কারেন্ট অ্যাসেটস। আর ইনভেন্টরিজ কার সাথে যাবে? কারেন্ট অ্যাসেটস, অপশন সি রাইট অ্যান্সার। 35 কি হবে? একটা হবে বি, একটা হবে ডি, একটা কি হবে? এ, একটা হবে সি, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। ওকে, এরপরে বিবৃতিটি বর্তমান সকল প্রতিষ্ঠানের উদ্বত্ত পত্র উলম্ব পদ্ধতিতে প্রস্তুত করা হয়ে থাকে, এক্ষেত্রে অপশন বি এর রাইট অ্যান্সার হবে, দেখে নেবে। আচ্ছা, ক্রয় মূল্য বা বাজার দরের মধ্যে যেটি কম সেই অনুসারে অন্তিম সম্ভার নির্ণয় করা হয়, এক্ষেত্রে অপশন সি রাইট অ্যান্সার। এরপরটা 38
তুলনামূলক বিশ্লেষণকে অনেক সময় আন্তঃহিসাব বছর বিশ্লেষণ বলা হয়, এক্ষেত্রে অপশন এ রাইট অ্যান্সার। এরপরটা, সম আকারের আর্থিক বিবরণী তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে সম্পূর্ণ আলাদা, এক্ষেত্রে অপশন ডি একটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর একটা, প্রতিটি যৌথ মূলধনী প্রতিষ্ঠানের আর্থিক লাভ ক্ষতির বিবরণী ও উদ্বর্তপত্র প্রস্তুত করা বাধ্যতামূলক, এক্ষেত্রে অপশন এ রাইট অ্যান্সার। আচ্ছা, এবারে কারণ দিয়েছে, বিবৃতি দিয়েছে, কারণটা একবার দেখে নাও, বিবৃতি দেখে নাও। যে কোনো হিসাবকালের মধ্যে কত লাভ বা ক্ষতি হলো তা জানার জন্য লাভ ক্ষতি বিবরণী বা হিসাবকালের শেষে আর্থিক অবস্থা কেমন তা জানার জন্য উদ্বোধন তৈরি করা আবশ্যিক। কারণটা কি, কোম্পানির প্রতিটি বার্ষিক সাধারণ সভার পরিচালক মন্ডলী কোম্পানির সামনে দুই বিবরণী প্রস্তুত করতে পারে না। বিবৃতি এবং কারণ উভয় সত্য, অপশন রাইট অ্যান্সার। এরপর একটা, দায়ের উপর সম্পত্তির উদ্বর্তপত্রকে বলে স্থায়ী দায়, কারণ এই উদ্বর্তপত্র যত বেশি হবে ততই কারবারে আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, বিবৃতি এবং কারণ উভয় মিথ্যা, অপশন বি। অন্তিম সম্ভার ক্রয় মূল্য বা আয়তনের মধ্যে যেটি বেশি সেই অনুসারে করা হয়। বিবৃতি এবং কারণ, বিবৃতিটি মিথ্যা এবং কারণটা কিন্তু সত্য, এই মূলধন চলতি প্রথা এবং নীতি মেনে চলে, কারণটা সত্য। ওকে, 44, নগদ তহবিলের প্রবাহ বিবরণীকে যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ন্যূনতম আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ আন্তর্জাতিক হিসাব সংক্রান্ত মান অনুসরণ করে এই প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়, এক্ষেত্রে কিন্তু বিবৃতি সত্য, কারণ মিথ্যা, অপশন সি। 45টা কি বলেছে, হিসাব সংক্রান্ত আর্থিক বিবরণীতে যে সকল সংখ্যা অন্তর্ভুক্ত থাকে সেই সংখ্যাগুলিকে নিছক সংখ্যা নয়, অপশন, কারণটা দিয়েছে প্রত্যেকটি সংখ্যার নির্দিষ্ট কিছু বার্তা বহন করে, অপশন এ রাইট অ্যান্সার। বিবৃতি এবং কারণ উভয় সত্য। আচ্ছা, এরপরেরটা সত্য মিথ্যা যাচাই করতে দিয়েছে। আচ্ছা, কোয়েশ্চেনটা তোমরা একটু দেখে নাও ওখান থেকে, ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু দেখে নাও, আমি অ্যান্সারটা তোমায় বলতে বলতে যাচ্ছি। একেরটা সত্য হবে, তিনেরটা সত্য হবে, দুয়েরটা মিথ্যা, চারটা মিথ্যা। আচ্ছা, এক্ষেত্রে অপশন বি একটা রাইট অ্যান্সার। ঠিক আছে, 47 এক একটা সত্য, দুয়েরটাও সত্য, তিনেরটা মিথ্যা, চারেরটা সত্য, তার মানে কি অপশন বি এর রাইট অ্যান্সার। ওকে, এরপর 48, 48 দেখো, 48 একেরটা সত্য, দুয়েরটা মিথ্যা, তিনেরটা সত্য, চারটা সত্য, তার মানে অপশন সি রাইট অ্যান্সার। 49, 49 49 চারটেই সত্য, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, এবার 50টা, 50 এরপর 50টা, 50 50 সবকটাই মিথ্যে, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হবে। ওকে, এবার 51, কোয়েশ্চেন পেপারটা একটু পড়ে নাও স্ক্রিনেতে, কোয়েশ্চেন পেপারটা স্ক্রিনে পড়ো। ওকে, 51 হবে এ এবং বি বিবৃতি পরস্পর বিপরীত ধর্মী, ঠিক আছে। 52 হবে 52 হবে অপশন বি, বিবৃতি হলো এ বিবৃতির কারণ, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, অপশন বি এরটা হবে। 53 হবে সি এরটা, এই বিবৃতিটি সত্য হলো বি বিবৃতি মিথ্যে, ঠিক আছে। 54 দেখো, 54 54 হবে এ এবং বি বিবৃতি উভয়ই পৃথক স্বাধীন বাক্য, অপশন ডি এরটা হবে রাইট অ্যান্সার। 55 55 কি হবে দেখে নাও। আচ্ছা, 55 হবে অপশন এ, এ এবং বি বিবৃতি পরস্পর বিপরীত ধর্মী, ঠিক আছে। আচ্ছা, রবীন্দ্রগুলো সলভ করলাম, এবার আমরা এটা দেখবো দিশারি প্রকাশনী, প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপ ও আর্থিক অবস্থা সুসংগত ভাবে সংক্ষিপ্ত তুলে ধরার একটি মাধ্যম হলো কি, আর্থিক বিবরণী, অপশন গ এরটা হবে এখানে, ঠিক আছে। ওকে, দাঁড়াও। ওকে, এরপরটা, কোনো কারবারি সংস্থার নির্দিষ্ট সময়কালে আয় ও লাভ যে বিবরণীর মাধ্যমে নির্ণয় করা, সেটি হলো আয় বিবরণী। আয় বিবরণী উদ্বর্ত পত্রের মধ্যে যোগসূত্র যে বিবরণীর মাধ্যমে স্থাপিত করা হয় তাকে বলা হয় অবন্টিত আয়ের বিবরণী। চারেরটা, নগদ অর্থের চলাচল জানার জন্য যে বিবরণী প্রস্তুত করতে হয় তাকে বলে নগদ প্রবাহ বিবরণী। এরপর একটা, কোম্পানি ধরনের কারবার উদ্বর্ত পত্রের মাধ্যমে
ডিবেঞ্চার যে জাতীয় ঋণের অন্তর্ভুক্ত সেটি হলো সিকিউর লোনস। কোম্পানি ধরনের কারবার উদ্বৃত্ত পত্রের মধ্যে ক্যাপিটাল রিজার্ভ যে বিষয়ে অন্তর্ভুক্ত হয় সেটি হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এরপরেরটা, কোম্পানি ধরনের কারবার উদ্বৃত্ত পত্রের মধ্যে স্টোরস এন্ড স্পেয়ারস পার্ট যে বিষয়গুলি অন্তর্গত তাকে বলে কারেন্ট অ্যাসেটস। অপশন ক্ষয়েরটা। আর্থিক বিবরণী গুণগত বৈশিষ্ট্যের মধ্যে যেটি পড়ে না সেটি হলো অসম্পূর্ণতা। অপশন ক্ষয়েরটা। আর্থিক বিবরণী অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ হলে পরিচালক। কয়েকটা। 10 আর্থিক বিবরণী বাহ্যিক ব্যবহারকারীগণ হলেন কে? পাওনাদার। কয়েকটা। প্রচলিত ধারণা অনুযায়ী আর্থিক বিবরণী নয় কোনটা? কয়েকটা। জাবেদা। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যের মধ্যে পড়ে না কোনটা? হিসাব নিকাশের ভুল ত্রুটি খুঁজে বের করা। কয়েকটা। আর্থিক বিবরণী বিশ্লেষণের কাজ করার দায়িত্ব কার? পরিচালন হিসাব রক্ষকের। কয়েকটা। 14টা কি হবে? আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য যেসব পদ্ধতি ব্যবহৃত হয় তাদের মধ্যে উপযোগী নয় কোনটা? ঘয়েরটা। বাজেট প্রণয়ন। আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা সংক্রান্ত সঠিক বিবৃতিটি হলো কয়েকটা। পরিচালন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি। 16টা আর্থিক বিবরণী একাধিক বছরের উপাত্তগুলি পাশাপাশি একাধিক স্তম্ভে সন্নিবেশিত করে তাদের আর্থিক মানে হ্রাস বৃদ্ধি যে আর্থিক বিবরণীতে দেখানো তাকে বলা হয় তুলনামূলক আর্থিক বিবরণী। কয়েকটা। আর্থিক বিবরণী পরিমাণগত শতকরা হ্রাস বৃদ্ধি যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করা যায় সেটি হলো কি? তুলনামূলক আয় বিবরণী। কয়েকটা। প্রতিষ্ঠান মোট বিনিয়োজিত মূলধনের পরিমাণ এবং তাদের পরিমাণ সংক্রান্ত তথ্য যে বিবরণীর মাধ্যমে জানা যায় সেটি হলো কি? তুলনামূলক উদ্বৃত্তপত্র। যখন আর্থিক বিবরণী উপাদানগুলি চরম মানে প্রকাশ না করে পরিবর্তে বিবরণী অন্তর্ভুক্ত প্রতিটি বিষয়কে সাধারণ ভিত্তিতে পরিপ্রেক্ষিতে শতকরা মানে প্রকাশ করা হয় তাকে বলা হয় সাধারণ আকৃতি বিবরণী। কয়েকটা। তুলনামূলক উদ্বৃত্তপত্র প্রস্তুত করার সময় যে বিষয়টি গ্রহণ করা হয় সেটি হলো বিকৃত শতকরা হারটা। একটি প্রতিষ্ঠানের ড্যাশ এবং ড্যাশ আর্থিক বিবরণী বলে গণ্য করা হয়। এটা হবে লাভ ক্ষতির হিসাব এবং উদ্বৃত্তপত্র। অপশন গয়েরটা। 27 আর্থিক বিবরণী সঠিক সংমিশ্রিত নির্বাচনটি হলো টি সঠিক বেঠিক। ওকে। আচ্ছা, এরটা ফলস, বি এরটা ট্রু, সি এরটা ফলস, ডি এরটা ট্রু। তাহলে অপশন কয়েকটা হবে অ্যান্সার। ওকে। আচ্ছা, এরপরে কালার ম্যাচিংটা দেখে নাও। একেরটা হবে বি এরটা, দুয়েরটা হবে এরটা, তিনেরটা ডি এরটা, চারেরটা সি এরটা। অপশন কয়েকটা। ওকে। কালার ম্যাচিং। আবার এই ক্ষেত্রে দেখে নাও, একেরটা হবে সি এরটা, দুয়েরটাও সি এরটা, তিনেরটাও সি এরটা, চারেরটাও সি এরটা। অপশন বি। ওকে, মানে ক্ষয়েরটা এখানে 29 29টা হবে ক্ষয়েরটা। আচ্ছা, এরপরেরটা 30 আর্থিক বিবরণী বিশ্লেষণ ড্যাশ এবং তাদের মধ্যে ড্যাশ এবং ড্যাশ। এটা হবে গয়েরটা। তথ্য নির্বাচন সম্পর্ক স্থাপনের মূল্যায়নের একটি পদ্ধতি। অপশন গয়েরটা। ঠিক আছে। 31 যখন কোনো প্রতিষ্ঠানের দুটি বছর উপাত্ত পাশাপাশি রেখে একটি উপাত্তের হ্রাস বা বৃদ্ধি যে বিবরণীর মাধ্যমে দেখানো তাকে বলে এটা হবে ফার্স্টেরটা দুটি বছরের উপাত্ত পাশাপাশি রেখে সেই উপাত্তের হ্রাস বা বৃদ্ধি শতকরা হারে যে বিবরণী প্রস্তুতের মাধ্যমে দেখা যাকে বলা হয় তুলনামূলক আর্থিক বিবরণী। হোয়াইট অপশন। 32 এটা হবে একেরটা বি, দুয়েরটা এ, তিনেরটা এ, চারেরটা বি। ঠিক আছে, কয়েকটা রাইট অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস বুঝে নাও এখানে। তাহলে আমরা 4টে বই সলভ করলাম। সাঁতরা পাবলিকেশন, দিশারি পাবলিকেশন, দেবুক কনসার্ন আর রবীন্দ্র লাইব্রেরি। আমি এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি পড়ে পড়ে ব্যাখ্যা করিনি, কিন্তু অ্যান্সার গুলো ব্যাখ্যা করেছি। তোমরা স্ক্রিনে লেখাটা কিন্তু খুব ভালো করে পড়বে, পড়ে কিন্তু এগুলো দেখে নেবে। ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে আমি ক্লাসে ডিসকাস করে দেবো এই বিষয়টা। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখবে। ক্লাসে তোমাকে ডিসকাস করেছি আমি, তাও আমি অনেকেই যারা আসেন তাদের জন্য ডিসকাস করে রাখলাম এখানে। তোমরা দেখে রাখো, যদি বুঝতে না পারো আবার ক্লাসে এসে বলবে, এমসিকিউ গুলো আবার সলভ করো। তোমরা জানো খুব ভালো করে তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউটাই পরীক্ষায় আসবে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পরীক্ষা। আর একটা কথা বারবার বলছি, এই যে অঙ্কগুলো আমি করালাম এই অঙ্কগুলো কিন্তু আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু অঙ্ক ছোট ছোট আসবে। ঠিক আছে, ওকে ওকে।